হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো ক্লাস 9-এর নব নব সৃষ্টি, এই সৈয়দ মুস্তফা আলীর লেখা রচনাটা, সেটা সম্পূর্ণ পার্ট অলরেডি আপলোডেড আছে। যারা দেখোনি দেখে এসো প্লিজ। আজকে কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড হচ্ছে, দুটো পার্ট রাখবে, দুটো বা হয়তো এখন দুটোই, পরে হলে আমি আর একটা দেবো। এখন আপাতত দুটোই হবে, আজ আর কাল। তো মন দিয়ে ভালো করে দেখো, কিন্তু আগে যেটা বলি, মেন আগে আলোচনাটা দেখে এসে ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন লেখো, নব নব সৃষ্টি রচনার উৎস লেখো। সৈয়দ মুস্তফা আলীর চতুরঙ্গ নামক গ্রন্থের মামদোর পুনর্জন্ম নামক মূল রচনাটিকে সংক্ষেপিত সম্পাদিত রূপে পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সংকলকরা তার নাম দিয়েছেন নব নব সৃষ্টি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার লিখো, নব নব সৃষ্টি রচনার নামকরণের সার্থকতা লেখো। সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নামকরণ। নামকরণ নানাভাবে হতে পারে, যেমন বিষয়কেন্দ্রিক, চরিত্র প্রধান, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি। প্রধানত নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়। সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধের নামকরণ লেখকের দেওয়া নয়, সংকলকদের দেওয়া। এখানে দেখা যায় উক্ত নামকরণটি সংকলকদের দেওয়া, কেটে প্যারাচেঞ্জ। বহমান নদী যেমন এক কুল ভেঙে অন্য কুল গড়ে কিংবা নতুন গতিপথে প্রবাহিত হয়ে পুরনো পথ পরিত্যাগ করে, ভাষার ক্ষেত্রেও ঠিক তেমনই ঘটে। সংস্কৃত সহ গ্রিক, হিব্রু প্রভৃতি প্রাচীন ভাষা নতুন শব্দ সৃষ্টিতে আত্মনির্ভরশীল ছিল, কিন্তু বাংলা বা ইংরেজি তা নয়। বাংলা ভাষার উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন যে বাংলার পক্ষে সংস্কৃত ও ইংরেজিকে অস্বীকার করার উপায় নেই, যদিও হিন্দি সেখান থেকে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে সম্বন্ধে সন্দেহের অবকাশ থেকেই যায়। অন্যদিকে আরবি, ফার্সির ক্ষেত্রে বলা যায় বাংলায় এ দুটি ভাষার জনপ্রিয়তা ক্রমহ্রাসমান। কোনো কোনো লেখক আবার নতুন বিদেশি শব্দ সন্ধানের বদলে চণ্ডী বা হুতম এর মধ্যে যেসব অচলিত আরবি ফার্সি শব্দ, সেগুলিকে তুলে এনে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছে। একসময় ভারতীয় মক্তব মাদ্রাসায় আরবির প্রাধান্য থাকলেও ভারতীয় আর্যরা ফার্সির সৌন্দর্যে মুগ্ধ ছিল। ইরানে আর্য ইরানি ও সেমিতি আরবির সংঘর্ষে নবীন ফার্সির জন্মের মতো ভারতেও একইভাবে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল, তবে তা ফার্সির মতো দাগ কাটতে পারেনি। যে কোনো রচনার ভাষা আসলে বিষয়বস্তুর উপর নির্ভরশীল, কারণ স্থান, কাল, পাত্রভেদে ভাষা বদলায়। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো তার পদাবলী সাহিত্য। পদাবলীতে খাঁটি বাঙালিয়ানার প্রকাশ লক্ষ্য করা যায়, তাই মহাভারতের কৃষ্ণ কিংবা শ্রীমতী রাধিকা বাঙালির ঘরের মানুষে পরিণত হয়। বিদ্রোহ বাঙালির মজ্জায়, ধর্ম, রাজনীতি, সাহিত্যে বাঙালির সত্য সুন্দরের পূজারী। তাকে যদি কেউ গতানুগতিকতার মধ্যে আটকে রাখতে চায়, তবে বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ করে। ঠিক একইভাবে সেই বিদ্রোহে উচ্ছৃঙ্খলতা দেখা দিলে সে তার বিরুদ্ধে বিদ্রোহ করতেও পিছপা হয় না। আর ইতিহাস বলে হিন্দু মুসলিম নির্বিশেষে এই বিদ্রোহে অংশ নেয়, কারণ ধর্ম বদলালেও জাতির চরিত্রে কোনো বদল ঘটে না। এভাবেই প্রাবন্ধিক প্রবহমান ভাষার এগিয়ে চলার পথে নতুন নতুন সৃষ্টির সাক্ষ্য সম্ভাবনাকে তুলে ধরে। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সংকলকরা রচনার নাম দিয়েছেন নব নব সৃষ্টি, যা যথেষ্ট যথাযথ মনে হয়। ঠিক আছে, নেক্সট লেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন, এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং কেন। আমি সবসময় বলি, আজকেও বলবো, যে প্রত্যেকটা প্রশ্নের আনসার নিজেরা লিখে নাও, তারপরে নিজেদের লেখাটা 10-12 বার ভালোভাবে রিডিং করো, তাতেই হয়ে যাবে। আর মেন টেক্সটটা আমার বোঝানোটা অবশ্যই ভালো করে শুনবে, একবার দুবার, এবং নিজেরা টেক্সটটা রিড করবে, শুধু শুনেই থেকে যাবে না। আর কোয়েশ্চেন আনসারগুলো খাতায় লিখে নিজেদের মতো করে পড়বে, তাহলে হয়ে যাবে। লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে যেও না, সেটা এক্সট্রা চাপ হয়, কাজের কাজ কিছুই হয় না। ঠিক আছে, চলো লেখো। আর লেখার সময় পাশে বইটা লেখো,
তাহলে স্পেলিংগুলো ভুল হবে না। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ সেটা কমেন্টে জিজ্ঞেস করে নিয়ে আমি আনসার দেবো, ভুল লিখো না। চলো, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তফা আলী কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন দেখা দিলে সংস্কৃত ভাষা নিজে শব্দ ভাণ্ডারে খোঁজ নিয়ে দেখে যে কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা, যাকে অল্প বিস্তর বদলে নিয়ে বা পুরনো ধাতুর সাহায্যে নতুন শব্দ গঠন করা যায় কিনা তা স্পষ্টভাবে বলেছে। অর্থাৎ অন্য ভাষার শব্দ ভাণ্ডারের দিকে তাকে নির্ভর করে থাকতে হয় না। কখনো কখনো সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করলেও তা যৎ সামান্য। এমনই সমৃদ্ধ সংস্কৃত ভাষা সে যে আপন মহিমায় মহিমান্বিত। এই কারণেই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। প্যারাচেঞ্জ, প্রাচীন যুগের প্রায় সব ভাষাকে লেখক উক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন, যেমন হিব্রু, গ্রিক, আবেস্তা। ঈষৎ পরবর্তীকালের আরবি ভাষাকেও তিনি আত্মনির্ভরশীল বলেছেন। প্যারাচেঞ্জ, লেখকের ধারণা যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সেই ভাষা ততটাই আত্মনির্ভরশীল। যে ভাষার নতুন কোনো শব্দ সৃষ্টির প্রয়োজন হলে নিজ ভাণ্ডারে সঞ্চিত ধাতুরূপ বা শব্দরূপের সাহায্যে বা সামান্য অদল বদল করে নিয়ে নতুন শব্দ গঠন করতে পারে সেই ভাষায় আত্মনির্ভরশীল হয়। সংস্কৃতর মতোই প্রাচীন হিব্রু, গ্রিক, আবেস্তা ভাষা বা সামান্য পরবর্তীর আরবি ভাষা সেই ক্ষমতা বলে নতুন নতুন শব্দ গঠনে সক্ষম বলে লেখকের ধারণা। তাই লেখক উক্ত ভাষাগুলিকেও আত্মনির্ভরশীল বলে উল্লেখ করতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন লেখো, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। অথবা নবনব সৃষ্টি প্রবন্ধে লেখকের বিদেশি শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো। অথবা নতুন আমদানিও বন্ধ করা যাবে না। নতুন আমদানি বলতে লেখক কি বুঝিয়েছেন, তা কেন বন্ধ করা যাবে না? সৈয়দ মুস্তফা আলী নবনব সৃষ্টি প্রবন্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন যে বর্তমানে বাংলা ভাষায় বিদেশি শব্দ নেওয়া ভালো না খারাপ সেই প্রশ্ন ওঠাই অবন্তর। নানা যুক্তির মাধ্যমে লেখক তার মন্তব্যের সত্যতা প্রমাণের চেষ্টা করেছেন। এখানে নতুন আমদানি বলতে অন্য ভাষা থেকে বাংলা ভাষায় শব্দ গ্রহণ করাকে বুঝিয়েছেন লেখক। তার মতে আধুনিক যুগের বাংলা ও ইংরেজি ভাষা প্রয়োজন ও অপ্রয়োজনে বিজাতীয় ভাষা শব্দভাণ্ডার থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে নিজের শব্দভাণ্ডারের অপর ভাষার শব্দ প্রবেশ করা এবং তাকে আত্মস্থ করাকে লেখক নতুন আমদানি বলে বুঝিয়েছেন। প্যারাচেঞ্জ, কোনো শব্দ ভাণ্ডার যদি নতুন শব্দ তার নিজস্ব ভাণ্ডারে সঞ্চিত ধাতু বা শব্দরূপের মাধ্যমে তৈরি করে নিতে পারে তবে তাকে বিজাতীয় শব্দের উপর নির্ভর করতে হয় না, যেমন সংস্কৃত শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারের সঞ্চয় অপ্রতুল, তাই নতুন শব্দের প্রয়োজনে বিজাতীয় শব্দ ভাণ্ডার থেকে শব্দ ঋণ করতে হয়। লেখকের মতে আমাদের নিত্যদিনের ব্যবহার্য সবজি, আলু, কপি এদেশীয় সবজি নয়, কিন্তু এরা আমাদের রান্নাঘরে এমনভাবে স্থান করে নিয়েছে যে এদেরকে আর আমরা বর্জন করার চিন্তাও করতে পারি না। প্রতিদিন আমরা নানা প্রকার বিদেশি সব ওষুধ গ্রহণ করি, ভবিষ্যতেও এর ব্যবহার বাড়বে তো কমবে না বলেই লেখকের বিশ্বাস। আমাদের খ্যাতিবান বিশ্বাস। প্যারাচেঞ্জ, একদা এদেশে আরবি ফার্সি ভাষা চর্চা ছিল, তাই বাংলা শব্দ ভাণ্ডারে প্রচুর আরবি ফার্সি শব্দের প্রবেশ ঘটেছে। স্কুল কলেজে আরবি ফার্সির চর্চা বর্তমানে প্রায় না থাকলেও যেসব শব্দ ইতিমধ্যেই বাংলায় ঢুকেছে তাদের তাড়ানো যাবে না। শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় প্রবেশ করবে তাতে লেখক নিঃসংশয়।
খ্যাতিমান লেখকগণ অনেকেই বাংলা ভাষায় প্রয়োজনে আরবি ফার্সির ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে তার রচনায় আব্রু, ইমান, ইজ্জত ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। নজরুল ইসলাম ইনকিলাব, শহীদ ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। বিদ্যাসাগর বেনামে অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি প্রয়োগ করেছেন। হিন্দির বঙ্কিম, প্রেমচাঁদ পর্যন্ত হিন্দি রচনায় বহু আরবি ফার্সির প্রয়োগ ঘটিয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রী তো আরবি ফার্সির বিরুদ্ধে জেহাদ ঘোষণাকে আহাম্মুখী বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী তো আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুখী বলেছেন। দীর্ঘকাল এদেশে ইংরেজ শাসন প্রচলিত থাকায় বহু ইংরেজি শব্দ আমাদের শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। আরও ইউরোপীয় শব্দ আগামীতেও আমাদের ভাষায় ঢুকবে বলে লেখকের ধারণা। এইভাবে নানা দৃষ্টান্তের মাধ্যমে প্রাবন্ধিক দেখিয়েছেন কোনো ভাষা নিজের শব্দভাণ্ডারের অভাব পূরণের জন্য অতীতে বহু বিদেশি শব্দ গ্রহণ করেছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে। অর্থাৎ বাংলায় বিদেশি শব্দ আছে ও থাকবে। এই কারণেই লেখক আলোচ্য মন্তব্যগুলি করেছেন। হয়েছে? নেক্সটটা করো। চেষ্টার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না। কে কোন চেষ্টা সম্পর্কে উক্ত মন্তব্য করেছেন? উক্ত প্রসঙ্গে তিনি আর কি বলেছেন? নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুজতবা আলী আলোচ্য মন্তব্যটি করেছেন। লেখকের মতে পৃথিবীতে সম্পূর্ণ অসম্ভব বলে কিচ্ছু হয় না, বিশেষত চেষ্টা করে দেখতে অসুবিধা নেই। বর্তমানে বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি হিন্দি থেকে এভাবে বিদেশি শব্দ তাড়িয়ে হিন্দিকে বিদেশি শব্দের প্রভাব মুক্ত করার চেষ্টার কথাই লেখক বলেছেন। প্যারাচেঞ্জ। যুগ যুগ ধরে হিন্দি শব্দে বহু আরবি, ফার্সি এমনকি ইংরেজি শব্দ প্রবেশ করেছে। এর ফলে হিন্দি শব্দের কৌলিন্য বৃদ্ধি না হ্রাস পেয়েছে সে সম্পর্কে আলোচনায় না গিয়ে লেখক বলেছেন, বর্তমানে নতুন নতুন বহু সাহিত্যিক ভাষা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। তারা হিন্দি শব্দকে বিদেশি শব্দের প্রভাব থেকে মুক্ত করার চেষ্টায় নিমগ্ন হয়েছে। প্যারাচেঞ্জ। লেখকের মতে এই চেষ্টা অবশ্যই প্রশংসাযোগ্য, তবে লেখকের আক্ষেপ এই যে তিনি হয়তো এমন চেষ্টার ফলাফল দেখে যেতে পারবেন না। স্বদেশি ভাষা থেকে বিদেশি ভাষা বর্জনের চেষ্টার ফল নবীন পাঠক সম্প্রদায় প্রত্যক্ষ করতে পারবেন বলে লেখকের ধারণা, এবং ফল যদি ভালো হয় তবে পরবর্তী সময়ে নতুন পাঠকবর্গ উক্ত কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন বলেই লেখকের বিশ্বাস। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লেখক জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের রচনায় প্রয়োজনে আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন অবলীলায়। এমনকি বিদ্যাসাগর মহাশয় বেনামিতে লেখা রচনায় বহু আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন। নেক্সট। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে লেখক উদ্ধৃতি করেছেন, এই প্রসঙ্গে বাংলা সাহিত্যিকদের সম্পর্কে তিনি কি বলেছেন? লেখক। উদ্ধৃতাংশটি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে লেখক যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে আধুনিক বাংলা ইংরেজির মতো হিন্দি ভাষাও স্বয়ং সম্পূর্ণ নয়। নিজের শব্দভাণ্ডারের অভাব পূরণ করার জন্য তাকে বিভিন্ন সময় অন্যান্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ঋণ নিতে হয়েছে। তবে বর্তমানে হিন্দি ভাষার সাহিত্যিকগণ হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিজাতীয় শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়ে উঠছে। বিষয়টি কঠিন হলেও তাদের প্রচেষ্টাকে লেখক প্রশংসা জানিয়েছেন, যদিও লেখক সংশয় প্রকাশ করে বলেছেন যে এই চেষ্টার ফলাফল হয়তো তিনি দেখে যেতে পারবেন না, কারণ ফলাফলের জন্য যে সময় প্রয়োজন ততদিন তিনি হয়তো জীবিত থাকবেন না। আর ফল উত্তম হলে তরুণ পাঠকরা এই চেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই প্রসঙ্গেই লেখক উক্তিটি করেছেন। প্যারাচেঞ্জ। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লেখক জানিয়েছেন, রবীন্দ্রনাথ অবলীলায় তার রচনায় আব্রু, ইমান, ইজ্জত ইত্যাদি বিদেশি শব্দ ব্যবহার করেছেন। কবি নজরুল ইসলাম শহীদ, ইনকিলাব শব্দের মতো বহু আরবি, ফার্সি শব্দ বাংলায় ব্যবহার করেছেন। বিদ্যাসাগর ছদ্মনামে লেখা রচনায় ছুটি আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আরবি, ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে
আহামুখী বলেছেন। এমনকি হিন্দির বঙ্কিম প্রেমচাঁদ হিন্দিতে বিস্তর আরবি ফার্সির ব্যবহার করেছেন। তবে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এবং কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচার নকশার ভাষা বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল বলে তাদের উল্লেখ এক্ষেত্রে নিষ্প্রয়োজন বলে লেখক মনে করেছেন। তো আজকের মতো এখানে থাকলো। নেক্সট দিন আর একটা ভিডিও তো হবে, তারপরে যদি অনেক পরে মনে হয় তখন আমি এর থেকে আরও লিখিয়ে দেবো। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো কোয়ারিজ থাকে, ইভেন যদি ভালো লেগে থাকে, প্লিজ সেগুলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো।